স্বাগত জানাচ্ছি নিউজ 24 প্রবাসের সংবাদে। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাংলাদেশ। বেশ কিছু বিষয়ে মত পার্থক্য থাকায় বৃহস্পতিবার ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠকে প্রস্তাবিত চুক্তির খসড়াটি চূড়ান্ত করা যায়নি। বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এই অচলাবস্থা নিরসনে আগামী ৮ জুলাই ওয়াশিংটনে ফের বৈঠকে বসবে দুই দেশ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে বৈঠকে যোগ দিতে ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। ট্রাম্প প্রশাসনের আরোপিত ৩৭% বাড়তি শুল্ক সংক্রান্ত মার্কিন খসড়া প্রস্তাবের কিছু শর্ত আন্তর্জাতিক রীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে মনে করে ঢাকা। সহজ শর্তে স্টুডেন্ট ভিসা পেতে কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সেই সাথে নিউজিল্যান্ড সহ আরও কয়েকটি দেশকে বেছে নিচ্ছে শিক্ষার্থীরা। কেননা সেখানে থাকছে দ্রুত ভিসা প্রক্রিয়া সহ পড়াশোনার সময় পার্ট টাইম কাজের সুযোগ। পড়াশোনার পরে শর্ত সাপেক্ষে স্থায়ী হওয়ার সুযোগও দিচ্ছে বেশ কয়েকটি দেশ। উন্নত শিক্ষা ব্যবস্থা, গবেষণার সুযোগ, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং উজ্জ্বল ক্যারিয়ারের আশায় বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। তবে নানা কারণে ভিন দেশের বিদ্যা পাঠগুলোতে ভর্তি হতে পারেন না অনেকে। এক্ষেত্রে বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, টিউশন ফি, বৃত্তির সুযোগ, বসবাসের ব্যয় এবং আবহাওয়া সহ নানান বিষয় মাথায় রেখে কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, সিঙ্গাপুর, নরওয়ে সহ কয়েকটি দেশকে বেছে নিচ্ছেন আগ্রহীরা। এর বেশ কিছু কারণও রয়েছে। কানাডায় কিছু নির্দিষ্ট দেশের শিক্ষার্থীদের জন্য এইচডিএস নামে দ্রুত ভিসা প্রক্রিয়া রয়েছে। থাকছে পড়াশোনার সময় পার্ট টাইম কাজের সুযোগ। শর্ত সাপেক্ষে পড়াশোনার পরে স্থায়ী হওয়ার সুযোগও রয়েছে। অস্ট্রেলিয়াও স্টুডেন্ট ভিসা বেশ সহজ করেছে। নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব দেশ বলা হয় নিউজিল্যান্ডকে। সরকারি ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যায়। অনেক ক্ষেত্রে দূতাবাসে যাওয়ারও প্রয়োজন হয় না। সিঙ্গাপুরে সোলার নামক ডিজিটাল সিস্টেমের মাধ্যমে স্টুডেন্ট ভিসার জন্য সহজে অনলাইনে আবেদন করা যায়। সহজ শর্তে স্টুডেন্ট ভিসা দিচ্ছে নেদারল্যান্ডও। আর নরওয়ের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ে তো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফিও নেওয়া হয় না। আসমাতুলি, নিউজ 24। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হতে আগ্রহীদের জন্য স্কলারশিপ এবং বিভিন্ন পরামর্শ নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো উচ্চশিক্ষা বিষয়ক রোড শো। শুক্রবার রাজধানীর একটি হোটেলে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান আইডিপ এডুকেশনের আয়োজনে দিনব্যাপী এই উচ্চশিক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির কান্ট্রি ডাইরেক্টর রাজীব মাহবুবুল এই রোড শোর উদ্বোধন করেন। এতে ৬টি দেশের প্রায় ১০০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান শিক্ষার্থীরা। শনিবার ঢাকায় এবং সোমবার চট্টগ্রামে পরবর্তী রোড শো অনুষ্ঠিত হবে। আসছে নিউ ইয়র্ক গভর্নর নির্বাচনে বাংলাদেশি কমিউনিটির সহায়তা চেয়েছেন বর্তমান লেফটেন্যান্ট গভর্নর অ্যান্তনিও দেলগাদো। কুইন্সের জ্যামাইকায় মিট অ্যান্ড গ্রিট অনুষ্ঠানে নির্বাচন ভাবনা এবং প্রশ্নোত্তর পর্বে তিনি এই সহায়তা কামনা করেন। এছাড়া নিউ ইয়র্কের অর্থনীতি এবং গুণগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান অ্যান্তনিও। জোহরান মামদানির প্রতি বাংলাদেশি কমিউনিটির অকুণ্ঠ সমর্থন ছিল বলেই তিনি নির্বাচিত হতে পেরেছেন বলে মনে করেন তিনি। Even before we get back to how the decision was made, the fact that there's a refusal to own up to the messiness of the whole thing, right? The fact that the governor's being dragged through this process of being forced to, okay, maybe we'll extend the timeline, when clearly something is going wrong. You know, the caretakers aren't being paid. Folks who need the care don't have the caretakers. There's been a dynamic here where communities on the ground are being affected. And so at the very least, there needs to be a pause and say, let's reassess what we're doing here and reevaluate how this program is working. Not just keep pushing forward, knowing that there are real challenges that are happening every single day, that people are being affected every single day. That to me is where we got to start. কানাডার ক্যালগারি প্রাইমারি স্কুলের স্পেশাল চাইল্ড পুরনায়ন মহন্তা তীর্থকে শারীরিক নির্যাতনের প্রতিবাদে সংবাদ সম্মেলনে নিন্দা জানিয়েছেন তার পিতা পার্থ মহন্তা। সেখানে তিনি অভিযোগ করেন তার ১১ বছরের ছেলে স্বাভাবিক নিয়মেই সকালে স্কুলে যায়, কিন্তু বাড়িতে ফিরে আসে শারীরিক নির্যাতনের শিকার হয়ে।
এই ব্যাপারে তিনি স্কুলে অভিযোগ করলেও কর্তৃপক্ষ এই ধরনের কোনো ঘটনা তারা ঘটতে দেখেননি বলে জানিয়েছেন। ঘটনাটি বাংলাদেশ কমিউনিটির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে এবং কমিউনিটির নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানান। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতা ও বিশিষ্টজনরা। ফেব্রুয়ারিতে নির্বাচন ধরেই তৃণমূলকে চাঙা করতে ব্যস্ত বিএনপি। ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করা হচ্ছে নির্বাচনী টিম। দলটির সিনিয়র নেতারা বলছেন, লন্ডন বৈঠকের পর নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। 5 আগস্ট পরবর্তী সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিষয়ে আসতে পারে দলের পক্ষ থেকে কঠিন সিদ্ধান্ত। ফজলে রাব্বি সৌরভের প্রতিবেদনে বিস্তারিত। লন্ডনে ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠকের পর স্বস্তি ফিরেছিল রাজনৈতিক মহলে। জাতীয় নির্বাচন নিয়ে টানাপোড়েনের মধ্যে এই দুই নেতার বৈঠক দিশা দেখিয়েছিল আলোকবর্তিকার মতো। কিন্তু এখন পর্যন্ত কিছু মৌলিক বিষয়ে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা না হওয়া, রাজনৈতিক দলগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি, কিছু রাজনৈতিক দলের আগে স্থানীয় সরকার নির্বাচন দাবি এবং সরকারের পক্ষ থেকে ভোটের বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা না থাকায় ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না। এমন বাস্তবতায় ফেব্রুয়ারিতে নির্বাচনের টার্গেট ধরেই প্রস্তুতি শুরু করেছে বিএনপি সহ সমমনার দলগুলো। তারা চায় লন্ডন বৈঠকে যৌথ ঘোষণা অনুযায়ী সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। নির্বাচন করার জন্য যে পরিবেশটা লাগে, সেই পরিবেশটাকে বিঘ্নিত করার জন্য এখন কিছু লোক, কিছু দল নেমেছে। আমার মনে হয় না নির্বাচনের ডেট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে এইসব থাকবে না। জনগণ নির্বাচনের জন্য তাকিয়ে আছে। এর মধ্যে তৃণমূলে প্রয়োজনীয় বার্তা দিয়েছে বিএনপি। নেওয়া হচ্ছে সাংগঠনিক প্রস্তুতি। ওয়ার্ডে ওয়ার্ডে গঠন করা হচ্ছে নির্বাচনী টিম। দলটির সিনিয়র নেতারা বলছেন, লন্ডন বৈঠকের পর নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। সকল রাজনৈতিক দল মিলে 300 শাসন দেয়, আর বিএনপি এককভাবে 3 শাসন দেয়। তারপরেও সেই নির্বাচনে বিএনপিকে পরাজিত করার শক্তি তাদের নেই। যে গাছে ফল হয় না সে গাছে তুমি ডিল মারবে না, উঠতে চেষ্টা করবে না। যে গাছে ফল হয় তোমার একটু লোভ লাগতেই পারে, একটা ডিল মারতেই পারো, এটা পাইনি। তো বিএনপি তো ফলন্ত গাছ, তো বিএনপিতে ডিল মারবে না, মারবে কারে? আওয়ামী লীগ মাঠে না থাকলেও এবারের নির্বাচন কঠিন হবে এমন বিবেচনায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি। একই সঙ্গে 5 আগস্ট পরবর্তী সময়ে যাদের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিষয়েও আসতে পারে কঠিন সিদ্ধান্ত। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। যে কোনো ধরনের অনৈতিক কাজে লিপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আরও বলেন, দলের কেউ যেন কারো সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, এজন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনৈতিক ও অপরাধমূলক কাজের বিষয়ে বিএনপির অবস্থান জিরো টলারেন্স বলেও তিনি জানান। তার মধ্যেও দুর্বৃত্ত চক্র গড়ে তোলা, অনৈতিক কোনো কাজের মধ্যে থাকা, এগুলো আমরা সন্ধান করে বা এই ঘটনা জানতে পেরে সাথে সাথে তার ব্যবস্থা নিয়েছে। এই ক্ষেত্রেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং এর নেতৃবৃন্দ আপোষহীন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেবারে জিরো টলারেন্স নিয়ে এই কাজটি করেছেন। বর্তমান অবস্থায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রংপুরের মহাসমাবেশে তিনি এই কথা বলেছেন। আরও বলেন, সংস্কার এবং নির্বাচন দুটি আদায় করে ছাড়বে জামাত। কোনো দেশের চোখ রাঙানিতে যেন সরকার ভয় না পায়, সেই আহ্বানও জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, ভোটের মাধ্যমে যারা জয়ী হবে তাদেরকেই শুভেচ্ছা জানাবে তার দল। রংপুরের মহাসমাবেশে চমক দেখালো জামাতে ইসলামী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভাগের 33 আসনের প্রার্থী ঘোষণা করল দলটি। শুক্রবার দুপুর থেকেই মিছিল স্লোগানে মুখরিত ছিল রংপুরের জেলা স্কুল মাঠ। দীর্ঘ 17 বছর পর এই অঞ্চলে দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ছিল উচ্ছ্বাস আর উদ্দীপনা। বাংলাদেশের জমিনে আবির্ভাব না হয়, সেই জন্য ইসলামপন্থী সমস্ত দল ঐক্যজোট হচ্ছে। এটা আর এক দলের সহ্য হচ্ছে না। শহীদদের বিচার করতে হবে, খুনিদের বিচার করতে হবে, সংস্কার ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না। বাংলাদেশ জামাতে ইসলামীর যতটা প্রার্থী দেওয়া হয়েছে সবগুলো ইনশাল্লাহ জয়যুক্ত হবে। নেতারা বলেন, শুধু একটা নির্বাচনের জন্যই জুলাই বিপ্লব হয়নি। নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে
জাতীয় ঐক্য গড়ে আবু সাঈদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে পরিবর্তন সূচিত হয়েছে, দেশপ্রেমিক ইসলামী শক্তির মধ্যে যে ঐক্যের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, সেটাকে কাজে লাগিয়ে সেই সুবিচারের বাংলাদেশ আমাদের গড়তে হবে। মহাসমাবেশে জামাতের আমির বলেন, দেশের অনেক জায়গায় বিশৃঙ্খলা করছে একটি দল। দেশের বর্তমান অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আর শুধু পাটগ্রাম নয়, সারা বাংলাদেশকে এখন পাটগ্রাম বানিয়ে ফেলছে একদল লোক। এই অবস্থায় সুষ্ঠু নির্বাচনের কল্পনাও করা যায় না। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার অবশ্যই করতে হবে। আমরা সেই সংস্কারগুলোর কথা বলেছি। আমরা ওই সংস্কারও আদায় করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচনও আমরা ইনশাআল্লাহ আদায় করে ছাড়বো। মহাসমাবেশে অংশ নেন জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের বাবা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। দলের প্রতীক দাঁড়িপাল্লা ফেরত পাওয়ার পর উত্তরের জনপদ রংপুরে বিভাগীয় সমাবেশের মাধ্যমে আগামী জাতীয় নির্বাচনের প্রচারণা শুরু করল জামাত ইসলামী। দলটির নেতাকর্মীদের প্রত্যাশা, আসছে জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের বেশিরভাগ আসনগুলোতে বিজয় অর্জন করবে তাদের প্রার্থীরা। রংপুরের জেলা স্কুল মাঠ থেকে মাজহারুল ইসলাম, নিউজ 24। দেশের নাগরিকরা 200 টাকায় ভোট বিক্রি করে, এবার এমন মন্তব্য করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আরেক নেতা সার্জিস আলম বলেছেন, চাঁদাবাজ লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশের উন্নতি হবে না। আর 90 স্বৈরাচার রুখতে কঠিন লড়াইয়ের ঘোষণা দিয়েছেন দলের মুখপাত্র নাহিদ ইসলাম। উত্তরাঞ্চলে জুলাই পদযাত্রায় এমনই মন্তব্য করেন দলের শীর্ষ নেতারা। দেশ গড়তে জুলাই পদযাত্রার চতুর্থ দিনে পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরে পথসভা করেছে এনসিপি। দেশের ভোটাররা 200 টাকা দিয়ে ভোট বিক্রি করেন, এমন মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আপনারা যদি 200 টাকা 300 টাকা দিয়ে ভোট বিক্রি করেন, তাহলে যোগ্যতা কোনোদিনও আসবে না। মনে রাখবেন, আপনি একদিন আপনার ভোটটাকে বিক্রি করবেন আর আপনাকে 5 বছর ধরে নির্যাতন করবে। এর মাঝে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় স্লোগানে মিছিলে নাহিদ, হাসনাত, সার্জিসদের বরণ করে নেন স্থানীয়রা। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজ লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি হবে না। 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা প্রস্তুত। এরকম চাঁদাবাজ লুটপাট যারা করে তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশে উন্নতি হওয়া সম্ভব না। 24-এর গণ অভ্যুত্থানের গুরুত্ব তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, নতুন কোন স্বৈরাচার যাতে তৈরি না হয় তার বিরুদ্ধে লড়তে হবে। গণঅভ্যুত্থানের পরে ফ্যাসিস্টের পতনের পরে আবারও নতুন করে চাঁদাবাজি এবং সন্ত্রাস, মাদক ইত্যাদি আবার শুরু হয়েছে। যুব সমাজকে আবার অধপতনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কি এইটার জন্য গণঅভ্যুত্থান করছিলাম? আমরা কি এই দেশ, এই বাস্তবতার জন্য স্বৈরাচারের পতন ঘটাইছিলাম? আমরা ঘটাই নাই। এদিকে জুমার নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় শেষে তাদের গন্তব্য দিনাজপুর। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আরও একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কুমিল্লার মুরাদনগরে নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দেওয়ার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে কুমিল্লায় অভিযান চালিয়ে র্যাব 11-র একটি দল তাকে গ্রেপ্তার করে। র্যাব জানায়, পরিকল্পিত মব সৃষ্টি করে অরাজকতার বড় উদাহরণ কুমিল্লার এই ঘটনা। মূলত এই নারীকে নিয়ে দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণেই এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে র্যাব। কুমিল্লার মুরাদনগরে গত 26 জুন সংঘবদ্ধ যৌন নির্যাতনের শিকার হন এক নারী। পরে জড়িতরা সেই নির্যাতনের ভিডিও ধারণ করে গত 29 জুন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলে সমালোচনার ঝড় ওঠে। এরপরই অভিযুক্তদের ধরতে তৎপর হয় আইন শৃঙ্খলা বাহিনী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কুমিল্লার বুড়িচং থেকে এই ঘটনার মূল পরিকল্পনাকারী শাহ পরানকে গ্রেপ্তার করে র্যাব। র্যাব জানায়, দীর্ঘদিন ধরেই ভুক্তভোগী ওই নারীকে উত্ত্যক্ত করে আসছিল অভিযুক্ত দুই ভাই শাহ পরান ও ফজর আলী। দুই ভাইয়ের মধ্যে ওই নারীকে নিয়ে দ্বন্দ্বের জেরেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত। এই মব সৃষ্টির যে উস্কানিদাতা বা পরিকল্পনাকারী, তাকে আমরা গতকাল অ্যারেস্ট করতে সক্ষম হই। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে।
এবং এই মহিলাকে এই দুই ভাই দীর্ঘদিন যাবৎ উত্ত্যক্ত করে আসছিল। বড় ভাই ফজর আলীকে শায়েস্তা করতে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে ভুক্তভোগী নারীকে যৌন হেনস্থার ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এছাড়া ঘটনা সাজাতে নির্দিষ্ট এক ব্যক্তিকে ইমোতে বার্তা পাঠিয়ে মব সৃষ্টি করা হয় বলেও জানায় র্যাব। 26শে জুন যখন সে জানতে পেরেছে যে ফজর আলী আজকে যেতে পারে সেই বাসায়, সে অনুযায়ী সে মবটা প্ল্যান করে একটা গ্রুপ অফ পিপলকে সে বলে এবং এটা নিয়ে সে একটা মেসেজও দেয়। সেই মেসেজটাও আমাদের কাছে আছে। ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। এর আগে গত 29 জুন চাঞ্চল্যকর এই ঘটনার ভুক্তভোগী নারীকে ধর্ষণের দায়ে মূল অভিযুক্ত আসামি ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। এখন পর্যন্ত মুরাদনগর থানায় দায়ের করা মামলায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। রাজশাহীতে বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে ছিন্নমূল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও শিশু যৌন নিপীড়ন প্রতিরোধে সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ভদ্রা বস্তিতে সূর্যকিরণ পাঠশালায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে 35 জন ছিন্নমূল শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। এরপর শিশু যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় শিশুদের অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা শিশু নির্যাতন বিষয়ে বক্তব্য তুলে ধরেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম 3 জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয়। পরে সকল শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। দু 2023 সালে ব্র্যাক ব্যাংক সমকাল সাহিত্য পুরস্কার পেয়েছেন 3 জন সাহিত্যিক। জমা পড়া 767টি বইয়ের মধ্য থেকে নির্বাচিত করা হয় তাদের লেখা 18টি বই, আর সেখান থেকে 3টি বইকে নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন হাসনাত আব্দুল হাই। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে এক বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দেশের সাহিত্য অঙ্গনের গুণী ও প্রতিশ্রুতিশীল লেখকদের স্বীকৃতি ও অনুপ্রেরণার লক্ষ্যেই ব্র্যাক ব্যাংক ও দৈনিক সমকাল যৌথভাবে এই আয়োজন করে আসছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন হামিম গ্রুপ ও টাইমস মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, ব্র্যাক ব্যাংকের ভাইস চেয়ারম্যান সহ লেখক সাহিত্যিকরা। প্রবাসী সংবাদের এখনকার আয়োজন এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।